সাধারণত লম্বা বিমান যাত্রা হলে আপনি কি করেন? এই ধরুন ৪-৫ ঘন্টা আপনাকে ফ্লাইটে যেতে হবে। নিশ্চয়ই মন দিয়ে কোনো একটা ভালো উপন্যাস পড়ে ফেলবেন। বা এমন হতে পারে যে আপনি এই সুযোগে একটু ঘুমিয়ে নিলেন। হতেই তো পারে। আবার হতে পারে ইয়ারফোন কানে লাগিয়ে চোখটা একটু বন্ধ করে আপন মনে গান শুনে যাচ্ছেন। ঠিক এই সময় একটা ঝাঁকুনি। ঝাঁকুনি মানে একটা ভয়ঙ্কর ঝাঁকুনি। মানে মনে হচ্ছে আপনি নিজের উপর কন্ট্রোল করতে পারছেন না। বুঝতে পারছেন যে হয়তো প্লেন হু, 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 হু করে নিচের দিকে নেমে আসছে। কারো মাথা ঠুকে গেল উপরে কম্পার্টমেন্টে। হ্যাঁ, উপর থেকে লাগেজ সব পড়ে যাচ্ছে। একটা ঝাঁকুনি, মারাত্মক ঝাঁকুনি। সেই ঝাঁকুনিতে কেউ সিট থেকে পড়ে যাচ্ছেন আশপাশে। আপনার নিশ্চয়ই মনে হবে যে আর কোনো উপায় থাকলো না বাঁচার। ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ১০০ জনেরও উপরে মানুষ। এটা এয়ার ইন্ডিয়ার AI2379 এই বিমানটি ফুকেট থেকে আসছিল নয়াদিল্লিতে। ওই ৪ ঘন্টা ৪০ মিনিটের জার্নি। তো মাঝ আকাশে যখন ঠিক সেই সময় এমন এক ঝাঁকুনি দেয় যে প্লেনটা প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় এক ঝটকায়। কতজন ছিলেন? রিপোর্ট বলছে যে ১৩৭ জন ছিলেন যাত্রী, ৮ জন ছিলেন ক্রিউ। এমন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা গেল যে ১৭ জন এর মধ্যে থেকে ১৭ জন ভয়ঙ্করভাবে আহত হয়ে পড়েছেন। মানে এবার তো সবচেয়ে বড় কথা, এই ১৭ জনের কথা যদি আমি ছেড়েও দিই, বাকিদের মধ্যে তো একটা শক কাজ করছে, ভয়ঙ্কর শক কাজ করছে। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা, হাউ হাউ করে কাঁদছেন যখন ঘটনার কথা বলছেন। যে এরকম দুঃসহ বিমান যাত্রা তারা তো ভাবতেই পারেন না। सर मेरे को फ्लीट तो आई एम नॉट अ पायलट। हम आ रहे थे 1-1.5 घंटा हुआ था फ्लाइट को। सुबह अर्ली मॉर्निंग का टाइम था, हम सो ही रहे थे फ्लाइट के अंदर। फ्लाइट सडनली चलती चलती रुक के टर्न अराउंड हो गई और ये मानिए ये प्लेन है, आते हुए ये प्लेन ऐसे घूम गया। 2-2.5-3 मिनट तक ऐसे ही चलता रहा। 15-20 पैसेंजर्स को चोट आई है, किसी का सर फटा है, किसी के बेबी को चोट आई है, मेरी लोअर बैक गई है, मेरा भाई है उसका शोल्डर गया, उसकी बैक गई, उसके कान का पर्दा तक फट चुका। अभी MLC जो रिपोर्ट बनेगी आपको पता चल जाएगा। कितने लोग थे उसमें फ्लाइट में? सर मेरे को फ्लाइट लोड तो पता नहीं, 100 से तो ज्यादा ही लोग थे फ्लाइट में। सभी को चोटें आई? 80%, 70 to 80% लोगों को चोट आई है। जिनको नहीं आई उनकी माइनर कंकशंस और ये सब तो है ही। ঠিক কি হয়েছিল বলুন তো এই বিমানটির সঙ্গে? আপনি নিশ্চিন্তে বিমানে রয়েছেন, বিমান চলছে অনেক উপর দিয়ে, চারদিকে মেঘের ভেলা, আপনি নিচে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। সিট বেল্টটি খুলে ফেলেছেন আপনি, খুব স্বাভাবিক। আপনি তো শুধু ফ্লাইট ওঠার সময় নামার সময় যখন পাইলট ঘোষণা করে যে এয়ার টার্বুলেন্স আছে তখনই সিট বেল্ট পরবেন, তাই না? এবার আপনি হয়তো ঘুমোচ্ছেন, ঝিমোচ্ছেন, গান শুনছেন, বই পড়ছেন, মারাত্মক ঝাঁকুনি। কয়েক সেকেন্ডের জন্য এই ঝাঁকুনি এতটাই যে কয়েক সেকেন্ডে প্লেনটা ৩০০ ফুট নিচে নেমে এলো। যারা বিশেষজ্ঞ পাইলট, তারা বলছেন এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা নতুন নয়। এর আগে আরব সাগরের উপরে এরকম ভয়ঙ্কর একটা টার্বুলেন্সে পড়েছিল একটা প্লেন। এই টার্বুলেন্স কেন হয়? আবহাওয়া খারাপ থাকলে হয়। সাধারণত ছোট বিমান যদি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাহলে এক ঝটকায় অনেকটা নামতে পারে, আবার কোনো মতে স্টেডি হয়ে আবার হয়তো কিছুটা নেমে গেল। এই অভিজ্ঞতা যারা বিমান যাত্রা করেন তাদের অনেকেরই রয়েছে। বড় বিমানের ক্ষেত্রে এ ধরনের ঘটনা খুব কম হয়, হলেও সেটা ওই একসঙ্গে ৩০০ ফুট নেমে যাওয়া এরকমটা হয় না। দুটো কারণে হতে পারে। এক হলো যদি আবহাওয়া খারাপ থাকে, হাওয়ার গতি প্রকৃতি যদি হঠাৎ করে বদলাতে শুরু করে, কিন্তু তারপরে এরকম হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তার কারণ যিনি ওখানে বসে রয়েছেন তিনি প্লেনটা চালানোর সময় তার কাছে প্রতি মুহূর্তের আপডেট থাকে। তিনি বুঝতে পারেন যে আবহাওয়ার গতিপথ বদলাচ্ছে, হাওয়ার গতিপথ বদলানোর জন্য বায়ুমণ্ডলে একটা কিছু এদিক ওদিক হচ্ছে, আর তার জন্য তাহলে তাকে কিছুটা নিচ থেকে চালাতে হবে প্লেন প্রয়োজন বুঝে, বা যদি নিচের দিকে হয়ে থাকে আরেকটু প্লেনটাকে উচ্চতায়, একটু বেশি উচ্চতায় তুলে নিয়ে গিয়ে সেখান দিয়ে যেতে হবে। সে সময় প্লেন ছিল ক্রুজ মোডে, মানে একদম সবাই নিশ্চিন্তে, কোথাও কিচ্ছু নেই, কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দিল্লিতে নামবে প্লেন, ক্রুজ মোড। সেই রকম সময় এই ঘটনা ঘটে।
তো যেটা বলছিলাম যে যদি হাওয়ার তারতম্য হয় উপরে বায়ুমণ্ডলে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই সুযোগ কম, যেহেতু আগে থেকে সেটার আঁচ পাওয়া যায়। আরও একটা কারণে এই ঘটনা ঘটতে পারে, সেটা হলো যদি তার চেয়েও বড় কোনো বিমান তার উপর দিয়ে চলে যায়, তাহলে বায়ুমণ্ডলে একটু এদিক ওদিক হয়, অত উপরের ওই বায়ুমণ্ডলে একটা ওয়েভ তৈরি হয়, যে ওয়েভের ফলে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে পাইলটের কন্ট্রোলেই থাকবে না, প্লেন কন্ট্রোল করার মতো পরিস্থিতিই থাকবে না, প্লেন এক ধাক্কায় অনেকটা নেমে যাবে। আরও সহজ করে বললে, যে যখন কোনো জাহাজ যায় সমুদ্রে, তখন আশপাশে যদি কোনো নৌকো থাকে, তাহলে এই জাহাজটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুটা পরে হলেও যে ওয়েভ, যে ঢেউ তৈরি হয়, সেই ঢেউ প্রভাব ফেলে এই নৌকাগুলোর উপর। কখনো কখনো এতটাই প্রভাব পড়ে যে ওই ঢেউয়ের ঝাপটায় ছোট নৌকা, ডিঙি নৌকা উল্টেও যেতে পারে। জলের উপরটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রভাব জলের নিচেও পড়ে। তো জলে যে প্রভাব পড়ে সেই একই প্রভাব বায়ুমণ্ডলেও পড়ে। এখানেও আবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে একটা বড় প্লেন যাচ্ছে, হ্যাঁ, কাছাকাছি কোনো জায়গা দিয়ে যদি বড় প্লেন যায়, অন্য প্লেন, তারা কি ডিটেক্ট করতে পারে না, তারা বুঝতে পারে না? আসলে দূরত্ব যদি অনেক হয়, তখন বোঝার উপায় থাকে না। এই যা বিশেষজ্ঞ যাদের সঙ্গে আমরা কথা বলেছি, বা যারা এক্স পাইলট, তারা বলছেন যে এই ধরনের টার্বুলেন্স বড় প্লেন যদি যায় হতে পারে। কতটা দূরত্বে বড় প্লেন গেলে হতে পারে? বলছেন যে যে প্লেনটা যাচ্ছে তার 1000 ফুট উপর দিয়েও যদি কোনো বড় প্লেন যায়, সেক্ষেত্রেও এই ধরনের একটা উথাল পাথাল ব্যাপার হতে পারে আবহাওয়ার মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে। এই উথাল পাথাল ব্যাপার, যার জন্য একটা ওয়েভ তৈরি হওয়া, সে ওয়েভের ধাক্কা এমনই যে পাইলটের পক্ষে তখন প্লেনের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। খুব দ্রুত এই প্লেনটি নেমে গিয়েছিল প্রায় 300 ফুট, এবং খুব দ্রুত যদি নামে, তাহলে তার ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যারা সিটে বসেছিলেন তাদের মধ্যে অনেকেই সিট থেকে পড়ে যান। অনেকে রয়েছেন যাদের সিট একেবারে উপরে স্লিংয়ে গিয়ে ঠেকে, উপরে বেশ কিছু কম্পার্টমেন্ট ভেঙে গেছে। হ্যাঁ, যে কেবিন যেখানে রাখা থাকে লাগেজ, সেই লাগেজ সব পড়েছে। আর এসবের জন্যই লোকজন আহত হয়েছেন। শুধু আহত না, শকড হয়ে গেছেন, কারণ মাঝ আকাশে তারা ধরেই নিয়েছিলেন আর বোধহয় বাঁচবেন না। এয়ার ইন্ডিয়া পরবর্তীতে জানিয়েছেন যে তারা কি কি মেজার নিয়েছে, কি কি ব্যবস্থা নিয়েছে, এবং তাদের চিকিৎসার যারা অসুস্থ আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। যা ক্ষতি হয়েছে সেই সব ক্ষতি তারা সব দায়ভার বহন করছে, এবং জানিয়ে দিয়েছে যে টার্বুলেন্সের জন্যই এই ঘটনা ঘটেছে।